ঘটনা সূত্রপাত 1989 সালে চিত্তরের গ্রাম থেকে। মাঝরাতে একটা লোক তার ছোট ভাই ফ্যাজালকে ঘুম থেকে তুলে জঙ্গল পথে কারোর উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুটা ভিতরে যাওয়ার পর লোকটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ভাই জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে পড়লে? খেয়াল করলি চারিদিকে রাত পোকা আর ব্যাঙের আওয়াজ হঠাৎ থেমে গেল? এটা তখনই হয় যখন আশেপাশে কোনো বিপদ বা অশুভ শক্তির আগমন ঘটে। তারা ভয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ে। শুধুমাত্র নিঃশ্বাসের আওয়াজটাই শোনা যাচ্ছিল। তখনই তাদের থেকে কিছুটা দূরে বোরখা পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা তার ভাইকে প্রাণ বাঁচানোর জন্য পালাতে বলে নিজে কাটারি নিয়ে মহিলাটির দিকে দৌড়ে গেলে তখনই কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যায়। ফয়জাল দাদা চিৎকার শুনে ভয়ে উল্টে পড়ে যেতেই তার সাথেও একই ঘটনা ঘটে। এরপর একটা বাচ্চা মেয়ে বৃষ্টির রাতে ছুটে এসে মীর চাচাকে এই ঘটনা জানায়। মীর চাচা শুনতেই একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লে বাচ্চাটাও বলে, আমিও যাব। সেই ভয়ঙ্কর রাতে দুজন রুদ্ধশ্বাসে জঙ্গল পথে যাওয়ার সময় একটা বড় ডাল তাদের উপর এসে পড়ায় অ্যাক্সিডেন্ট হলে চাচা ভীষণ রকম আহত হয়, আর সাথে বাচ্চা মেয়েটার চোখে গাছের ডাল ঢুকে যায়। গ্রামের এক প্রান্তে এক পোড়ো বাড়িতে সেই বোরখা পরা মহিলাকে ভয়ঙ্কর রকমের ব্ল্যাক ম্যাজিক করতে দেখি এবং সে দুই ভাইকে ঝুলিয়ে রেখেছে। আশেপাশে পড়ে রয়েছে একাধিক কুড়ুল, মাথার খুলি, সাথে পশুদের ঝুলন্ত পচা দেহ। মহিলাটিকে এই বিষয়ে আরেকজন সাহায্য করছিল। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এতটাই ভয়ানক ছিল যে তারা নিজেদের বাঁচানোর শক্তি হারিয়ে ফেলে। এরপর দেখানো হয় 10 বছর পরের ঘটনা, অর্থাৎ 1999 এর হায়দ্রাবাদ। মীর চাচা কয়েকজন সাগরে দাসী বাচ্চা মেয়েটা বাসে করে কোথাও যাচ্ছে। চাচার হাতে একটা কুকরি এবং মেয়েটার হাতে রয়েছে মাজারের পবিত্র চাদর। গন্তব্যস্থলে পৌঁছে তারা একটা বাড়ির সামনে দাঁড়ায়। এই বাড়িতে ঢুকতে প্রত্যেকে ভয় পাচ্ছে, কিন্তু কেন? কোন রকমে মনে সাহস জুগিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু ঢুকতেই একে একে সবাই রক্তবমি করতে শুরু করে। মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে এই ভয়ানক ঘটনা দেখছিল। মীর চাচা তাদের অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের আটকাচ্ছে। অবশেষে সবাইকে বাঁচানোর জন্য মীর চাচা একটা রুমে প্রবেশ করতে গেলে মেয়েটি ছুটে এসে তার হাতে পবিত্র চাদর দিয়ে বলে, চাচা এটা নিয়ে যাও। এই ঘটনার কিছুদিন পর এই বাড়িতে পুলিশ আসে। যাত্রাপথে কনস্টেবল অফিসারকে বলে, এই বাড়ির মালিক তার বউকে নাকি খুব পেটাতো। মাঝের মধ্যে এই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির সাথে মাঝরাতে গোঙানির শব্দ আসতো। ফ্যামিলি ম্যাটার বলে কেউ নাক গলায়নি, কিন্তু এই কদিন থেকে নাকি বিভৎস পচা গন্ধ আসছে। মিউনিসিপ্যালিটির লোক পরিষ্কার করতে গিয়ে জানতে পারে লোকটা তার বউকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, আর সেটা থেকেই গন্ধ। বাড়িটার সামনে পৌঁছলে উপস্থিত কনস্টেবল অফিসারকে বলে, স্যার ভেতরে যাওয়ার আগে নাক মুখ বেঁধে নিন। কিন্তু সে পরোয়া না করে ভিতরে ঢুকলে কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে এসে ভয়ানক বমি করতে থাকে। অবশেষে অফিসার মুখে কাপড় বেঁধে কয়েকজন কনস্টেবলকে নিয়ে ভিতরে প্রবেশ করলে সেখানকার দৃশ্য দেখে চমকে যায়। কারণ একটা পচা গলা বোরখা পড়া মৃতদেহ গাছের সাথে বাঁধা রয়েছে। ভয়ঙ্কর তার অবস্থা, মাছি ভন করছে, শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে পোকা। ঘটনা এখান থেকে চেঞ্জ হয়ে বর্তমানে ফিরে আসে, অর্থাৎ 2022 সালে। আমরা এখানে হায়দ্রাবাদের ফ্ল্যাটে এক মুসলিম পরিবার ও তার প্রতিবেশীকে দেখি। পরিবারে রয়েছে নীলাম ও তার মেয়ে নাজিয়া। বরের সাথে ঝামেলা হওয়ার কারণে তারা একসাথে থাকে না, কিন্তু বরের হাত থেকে মেয়েকে বাঁচানোর জন্য প্রতি মাসে নীলাম তাকে টাকা দেয়, কারণ বরটা একটু গুন্ডা প্রকৃতির। তাদের প্রতিবেশীর নাম গোপী, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নীলাম পেশায় একজন স্কুল টিচার হওয়া সত্ত্বেও তার স্যালারি একদমই কম, তাই ধার দেনা করে তাদের দিন চলে। ফ্ল্যাটের ভাড়া 3 মাস দেওয়া হয়নি, কিন্তু সবকিছু ম্যানেজ করে নিজের মেয়ের মুখে একটু হাসি দেখার জন্য নীলাম সবকিছু মানিয়ে চলে। গোপীর সাথে রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও সে কিন্তু তাদের সব বিষয় সাহায্য করে। প্রতিদিনের মতো অফিস যাওয়ার পথে একটা লোক তার পথ আটকে দাঁড়ায়। এই লোকটা তাকে ঝেড়ে দেওয়ার নামে 100 টাকা করে চায়, আর বলে, তোর জন্য আমি আজমির শরীফে গিয়ে দোয়া করে আসবো। এই কথা কতটা সত্যি গোপী জানে না, কিন্তু প্রতিবার খুশি মনে তাকে টাকা দেয়। এরপর মীর চাচাকে দেখানো হয়, সে কিছু একটা ঘুমের মধ্যে দেখে চমকে ওঠে। সময় নষ্ট না করে হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে কারোর উদ্দেশ্যে। গোপীর অফিসে প্রমোশনের কথা আছে, তার বন্ধু সুধাকর এতে ভীষণ খুশি। গোপী প্রচন্ড ভীতু ও সাদাসিধে ছেলে হওয়ার কারণে অফিসের ক্রাশ মিনিকে মনের কথা বলতে পারে না। সামনেই আবার তার জন্মদিন আসছে, তাই সুধাকর তাকে অনেক জোর করায় গোপী মিনির গাড়িতে সারপ্রাইজ বার্থডে কার্ড রেখে তাকে সিনেমা যাওয়ার জন্য অ্যাপ্রোচ করে, কিন্তু সে এই প্রস্তাবে রাজি হয় না। এদিকে নীলামের হাজবেন্ড স্কুলে তার থেকে এই মাসের টাকা নিতে আসে। একে নীলামের কাছে ভাড়া দেওয়ার টাকা নেই, তবুও নিজের মেয়ের কথা ভেবে বেশিরভাগ টাকা তাকে দিয়ে দেয়। কিন্তু দূর থেকে তাদের মীর চাচা লক্ষ্য করছিল। এই স্কুলে তার মেয়ে নাজিয়া পড়ে, তার আজকে আঁকার ক্লাস। খুব সুন্দর ড্রয়িং করতে পারে সে। ক্লাসে তার বন্ধু লক্ষ্মী নাজিয়ার হাতের ব্রেসলেটের খুব প্রশংসা করে, জিজ্ঞাসা করে, এটা কবে কিনলি? সে বলে, আরে এটা মা সুলতান বাজার থেকে 60 টাকায় এনে দিয়েছে। রাতে ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় মিনি গোপীকে বলে, সকালে তোমার অ্যাপ্রোচটা আমার ভালো লাগেনি, কারণ আমি খুব একটা মুভি দেখতে যাওয়া পছন্দ করি না, কিন্তু ভাবছিলাম তোমার বাড়িতে টাইম কাটিয়ে আসবো। তুমি না হয় বাইরে থেকে কিছু খাবার অর্ডার নিয়ে রেখো, আর আমি ওয়াইনটা নিয়ে যাবো। গোপী এই প্রস্তাবে ভীষণ খুশি। নাইট ডিউটি করে বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে মিনি গোপীর ফ্ল্যাটে আসে। সন্ধ্যায় তারা বেশ রোমান্টিক টাইম কাটাবে বলে প্ল্যান করছিল, কিন্তু হঠাৎ কারেন্ট চলে যায়। তবুও এই মুহূর্ত যাতে নষ্ট না হয়, তাই মোমবাতি জেলে কিস করতে যাওয়ার সময় হঠাৎ দরজায় কেউ ধাক্কা দেয়। এই সময় আবার কে আসলো? দরজা খুলে দেখে নীলাম। মনে হচ্ছে কোনো প্রবলেমে পড়েছে। নীলাম বলে, গোপী একবার দেখে যাও তো নাজিয়া কেমন করছে। এই একটু আগে গোপী কিস করতে যাচ্ছিল, তার আসার কারণে সব এখন পণ্ড হয়ে গেছে। তবুও ভদ্রতার খাতিরে মিনিকে বসতে বলে নীলামের সাথে গেলে মিনি রাগ করে বেরিয়ে আসে। নাজিয়া রুমে আসলে গোপী চমকে যায়। নাজিয়া দেওয়ালের দিকে মুখ করে বিড়বিড় করে কি যেন বলছে।
গোপী চেক করলে দেখে তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে, চোখ দুটো টকটকে লাল। নিজের মনে কি সব বলছে, আমাকে তোরা আন্ডার এস্টিমেট করেছিলিস? কি ভেবেছিল সে? আমি কাউকে ছাড়বো না। গোপী ভয় এক ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। নীলাম বলে এই মুহূর্তে আমাদের ডাক্তার ডাকা উচিত, কিন্তু গোপী এটা মানতে রাজি নয়। কারণ এর জন্য ডাক্তার নয়, কোনো তান্ত্রিক ডাকতে হবে, কারণ এটা পজেশন। নীলাম ফিজিক্সের টিচার, সে এইসব কেন মানবে? কিন্তু মেয়ের কথা ভেবে গোপীকে পীর বাবার খোঁজ করতে বলে। আজ রাতটা সামলানোর জন্য গোপী গুগল ঘেটে পজিশনের সময় কি করা উচিত এইসব দেখে তাকে থালায় খাবার দেয়, তবে হাতে একটা ঝেঁটা রেখেছিল, কারণ গুগল বলেছে ঝেঁটা দিয়ে নাকি ভূত তাড়ানো যায়। থালাটা নাজিয়ার হাতে দেওয়া মাত্র সে এক ঝটকায় টেনে নিয়ে এমন ভাবে খেতে শুরু করলো যেন বহু বছর সে অভুক্ত। পরের দিন নিলাম নাজিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তিনি বলেন, আমি বেসিক কিছু টেস্ট করবো, তবে এরপর যদি সে ঠিক না হয় তাহলে তোমাকে কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চেকআপের সময় ডাক্তার নাজিয়াকে জিজ্ঞেস করে, তুমি আজ সারাদিন কি করেছো? সবকিছু শোনার পর যেটুকু বোঝা গেল যে বাড়িতে সন্ধ্যায় ড্রয়িং করার পর থেকে তার কিছুই মনে নেই। ডাক্তার চেকআপ করার পর কিছু ওষুধপত্র দিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু এর মাঝে এক রাতে নাজিয়ার সাথে আবার সেই একই ঘটনা ঘটে, যেখানে সে হঠাৎ পজেসড হয়ে যায়। এরপর কয়েকটা দিন কাটলেও নিলাম কিন্তু তাকে নিয়ে বেশ চিন্তিত। এখন তার কেন জানি না মনে হচ্ছিল ব্যাপারটা অলৌকিক। মেয়েটা সারাদিন নর্মাল থাকে, কিন্তু রাত হলেই সব চেঞ্জ। নিলাম কখনো ভাবতে পারেনি একজন টিচার হয়ে তাকে ভূত প্রেত এইসব নিয়ে ভাবতে হবে। গোপী বলে, দেখুন নাজিয়া সুস্থ হওয়াটাই আসল লক্ষ্য, সেটা ওষুধে হোক বা পীর বাবার সাহায্যে। মসজিদের বাইরে যখন তারা এই নিয়ে ডিসকাস করছিল, তখন দূর থেকে নাজিয়াকে মিট চাচা ফলো করছিল, যেন এই লোকটা তাকে কিছু বলতে চায়। এর মধ্যে গোপী সুধাকরকে ব্যাপারটা জানিয়ে তার থেকে কোনো পীর বাবার খবর চায়, কিন্তু সে কিছু বলতে না পারলে হঠাৎ মনে পড়ে প্রতিদিন অফিস যাওয়ার সময় পথ আটকানো সেই লোকটার কথা। গোপী তার সাথে দেখা করলে সৈয়দ রিজওয়ান হোসেনের খোঁজ দেয়। এরা বংশ পরম্পরায় প্রচুর পরিবারকে পজিশনের ব্যাপারে সাহায্য করে আসছে। এনাদের উপ্পাল নামক জায়গায় পাওয়া যাবে। যাওয়ার আগে লোকটা গোপীকে বহুবার সাবধান করে, কারণ এইসব ব্যাপারে একবার ঢুকলে বিপদ অনিবার্য। তো আর বেশি দেরি না করে গোপী আর নিলাম ঠিকানায় পৌঁছে আলাউদ্দিন নামে একজনের সাথে দেখা করে। আলাউদ্দিন নাজিয়া সমস্ত ঘটনা শোনার পর তাদের একটা মন্ত্রপুত তাবিজ দিয়ে বলে, এটা মেয়ের হাতে পরিয়ে দিও, কিন্তু যদি এতে কাজ না হয় তখন আমি রিজওয়ান বাবার কাছে নিয়ে যাব। বাড়ি এসে নিলাম নাজিয়ার হাতে তাবিজটা পরিয়ে দেয়। সে প্রথমে এটা পড়তে চায় না, কারণ তার মা নিজেই এগুলোর বিরোধী, এবং স্কুলে বাকিরা জানলে তারাও হয়তো মজা করবে। কিন্তু মায়ের কথা ভেবে নাজিয়া পড়ে নেয়। কিন্তু যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়, কারণ স্কুলে বান্ধবী ও টিচার তাবিজ নিয়ে মজা করে। টিফিনের সময় লক্ষ্মীর সাথে তাবিজটা নিয়ে কথা হচ্ছিল। নাজিয়া বলে, মায়ের কি হয়েছে জানি না, আমার হাতে এটা পরিয়ে দিয়ে গেল। লক্ষ্মী বলে, উনি নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে এটা করেছেন, তবে তোর মায়ের যদি এটা পড়িয়ে খুশি হয় তাহলে তাবিজটা পড়েই থাক। কিন্তু নাজিয়া রেগে হাত থেকে সেটা ছিঁড়ে ফেলে দেয়। ক্লাস শুরুর ঘন্টা পড়লে সবাই চলে গেলেও নাজিয়া একা দোলনায় দুলতে থাকে। পরিষ্কার বোঝা যাচ্ছিল তাবিজটা ছিঁড়ে ফেলতে তার মধ্যে কিছু যেন একটা ভর করেছে। আর একটা অদ্ভুত বিষয়, তাকে এই মুহূর্তে দূর থেকে নজরে রাখছিল মীর চাচা। কিন্তু কেন? এর পেছনে কি এমন রহস্য? পর মুহূর্তেই চাচা তার কাছে এসে হাতটা ধরতেই এক অদ্ভুত ভিশন দেখতে পায়। গোটা শরীর কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা দিয়ে ওঠে, যেন এই ঘটনার সাথে চাচা আগেও পরিচিত। তিনি কোন রকমে স্কুল থেকে অসুস্থ অবস্থায় বেরিয়ে আসতেই মুখ থেকে রক্ত উঠতে শুরু করে। এই অবস্থা থেকে সামলানোর আগেই একটা গাড়ি তাকে ধাক্কা মারে। এই ঘটনা যেন এক অশনি সংকেত দিচ্ছিল। পরের দিন স্কুলে নাজিয়া যেন এক অন্য খেয়ালে ছিল, তার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। টিচার তাকে বাইরে দেখে ক্লাসে যেতে বললে তার নাক থেকে রক্ত বেরিয়ে আসতেই অজ্ঞান হয়ে যায়। নিলাম ডাক্তারের কাছে চেকআপ করিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলে মেয়ের হাতে ব্রেসলেটটা লক্ষ্য করে। জিজ্ঞেস করে, এটা কবে কিনলি? নাজিয়া জানায় এটা লক্ষ্মী তাকে দিয়েছে। নিলাম বলে, এটা তো বেশ দামি মনে হচ্ছে। আরে না না, দামি কেন হতে যাবে, লক্ষ্মী এটা লোকাল দোকান থেকে কিনেছে। এবার এখানে আরেকটা রহস্য তৈরি হয়, কারণ এই ব্রেসলেটের ব্যাপারে লক্ষ্মী যখন জিজ্ঞেস করেছিল তখন তার উত্তর ছিল এটা তার মা দিয়েছে, কিন্তু এখন তার মা যখন জিজ্ঞেস করছে সে বলছে এটা নাকি লক্ষ্মী দিয়েছে। নাজিয়া ঘুমিয়ে পড়লে নিলাম লক্ষ্য করে তার পাশের ডেস্কে খোদাই করে একটা নাম লেখা, কিন্তু সে এটা অতটা গুরুত্ব দেয় না। সেই রাতে ফ্ল্যাট মালিকের ছেলে টিউশন থেকে বাড়ি ফিরছিল। ফ্ল্যাটে আসার সময় সবাইকে পাশের ডাস্টবিনের সামনে বড় রাস্তাটা পার করতে হয়। তো সেখানে আসতেই ছেলেটা ময়লার ঢিপির মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত কিছুটা এগিয়ে আওয়াজটা ভালোভাবে শোনার চেষ্টা করলে যা দেখল তাতে তার হাড় হিম হয়ে যায়, কারণ ওই ময়লার মধ্যে থেকে একটা ইঁদুরকে মেরে ভয়ানক রূপে উঠে দাঁড়ায় নাজিয়া। সাহায্যের জন্য চিৎকার করে ছেলেটা ফ্ল্যাটের দিকে দৌড় লাগায়। তার আওয়াজ শুনে প্রত্যেকে বেরিয়ে আসলে ছেলেটা ইশারা করে একটাই কথা বলে, নাজিয়া। গোপী আর নিলাম এটা শুনে ঘটনাস্থলে আসলে দেখে নাজিয়া পজেস্ট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সে এক ভয়ানক রূপ। নিলাম কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলে আমরা লক্ষ্য করি দূরে আবর্জনা স্তূপের উপর দাঁড়িয়ে এক বোরখা পরা মহিলা। পরের দিন গোপী আলাউদ্দিনকে নিয়ে হসপিটাল যায়, কারণ সেখানে নাজিয়াকে অ্যাডমিট করা হয়েছে। তাকে আপাতত ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, কিন্তু আলাউদ্দিন আর গোপী যত হসপিটালের কাছে আসে তখনই তার ঘুম ভেঙে অদ্ভুত আচরণ করতে শুরু করে। নার্স পর্যন্ত অবাক হয়ে যায় যে এত কড়া ওষুধ দেওয়া সত্ত্বেও তার ঘুম ভাঙলো কি করে। আলাউদ্দিন যত এগিয়ে যায় তত এসে ছটফট করতে শুরু করে। একটা সময় নিজের উপর কন্ট্রোল হারিয়ে এমন চিৎকার করে ওঠে যা দেখে নিলামের কোনো সন্দেহই থাকে না যে তার মেয়ের উপর নিশ্চয়ই কোনো আত্মা ভর করেছে। তখনই আলাউদ্দিন মন্ত্রপুত তাবিজ নিয়ে আল্লাহর নাম করতে শুরু করলে নাজিয়া প্রচন্ড খেপে যায়। তাকে ধরেই রাখা যাচ্ছিল না। গোপীকে বলে, তুই যদি এই লোকটাকে আমার থেকে দূরে রাখতে পারিস তাহলে আমার শরীর তোর, তুই আমার সাথে যা ইচ্ছা করতে পারিস, কিন্তু যেমন করেই হোক লোকটাকে আটকা। সাথে মাকেও গালাগালি দেয়, কিন্তু আলাউদ্দিন তার হাতে তাবিজটা পরিয়ে দিলেই হঠাৎ শান্ত হয়ে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বসতেই যাবে, আর তখনই আলাউদ্দিনের নজর পড়ে ব্রেসলেটের দিকে।
সে ওটাকে স্পর্শ করতে র্যান্ডম কিছু ভয়ানক দৃশ্য দেখতে পায়, যেখানে এক আধপোড়া মহিলা মৃতদেহ এবং কয়েকজন লোককে মুখে রক্ত উঠে মরতে দেখে। আলাউদ্দিনের ভয়াবহ ভিশন দেখে অসুস্থ হয়ে পড়ে। তখনই ডাক্তার চলে আসলে তাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেয় এবং নিলামের উপর প্রচন্ড বকাঝকা করে, কারণ সে একজন টিচার হওয়া সত্ত্বেও এইসব পীর বাবার উপর বিশ্বাস করছে। বাইরে একান্তে বসে আলাউদ্দিন নিলামকে বুঝিয়ে বলে, এই কেস আমার পক্ষে হ্যান্ডেল করা একদমই সম্ভব নয়। আপনার মেয়ের উপর এমন এক অশুভ শক্তি ভর করেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমনকি আমি নিজে কখনো এমন অনুভব করিনি। আপনি যত দ্রুত সম্ভব রিজওয়ান বাবার সাথে দেখা করুন। ডাক্তার বলছে আপনার মেয়েকে ইলেকট্রিক শক দেবে, কিন্তু এইসব কোনো কাজেই আসবে না, তাই যেমন করে হোক তাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসুন। কথা অনুযায়ী সেই রাতে গোপী আর নিলাম হসপিটাল থেকে নাজিয়াকে নিয়ে পালায়, আর সকাল হতেই এসে পৌঁছয় আলাউদ্দিনের কাছে। সে তাদের রিজওয়ান বাবার কাছে নিয়ে যায়। তিনি যেমন ধার্মিক তেমন শিক্ষিত বুদ্ধিসম্পন্ন মানুষ। বহু বছর ধরে পজেসড ব্যক্তিদের সাহায্য করে আসছেন। তিনি সবার সামনে একটা মেয়ের উপর এক্সরসিজম পারফর্ম করেন। এখানেই তার সাথে পরিচয় হয় নিলামের। তিনি বলেন প্রতিটা ঘটনার পিছনে এক বা একাধিক কারণ থাকে, যেগুলো একে অপরের সাথে কানেক্টেড, আর এই কানেকশনগুলোই আমাদের খুঁজে বের করতে হবে। কিছু সময় পর সে মেয়েটির আরো একবার এক্সরসিজম করে যাওয়ার সময় মেয়েটির মধ্যে থাকা আত্মা তাদের উপর ব্যঙ্গ করে হাসতে থাকে। সে রিজওয়ানকে উদ্দেশ্য করে বলে, তোমার কি মনে হয় তোমার কাছে সবকিছুর সমাধান আছে? রিজওয়ান বুঝতে পারে কোনো আগাম বিপদ আসতে চলেছে। তিনি নিলামকে বলেন, আমাদের নাজিয়াকে বাঁচাতে গেলে সবার আগে তার দুজন রক্তের সম্পর্কের লোক দরকার, আপনি আর আপনার হাজবেন্ড। তবে এখানে নাজিয়াকে নিয়ে আসার আগে আমি তাকে পার্সোনালি আপনার বাড়িতে গিয়ে দেখতে চাই। সময়ের আগে আমাদের সবকিছু ঠিক করতে হবে, তা না হলে তার অবস্থা ঠিক এই মেয়েটার মতোই হবে। বাড়ি ফিরলে মিনির ফোন আসে, কারণ আজ তাদের গোয়া যাওয়ার কথা। কিন্তু গোপী মিথ্যে বলে যে আমি যেতে পারবো না, আমার প্রচন্ড শরীর খারাপ। মিনি এতে প্রচন্ড রেগে যায়। এই গোপী, যার নিলামের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু মানবিকতা বোধ ও একজন দায়িত্ববান দাদার স্বার্থে সাহায্য করে চলেছে। রাতে রিজওয়ান নাজিয়ার সাথে দেখা করতে আসে। ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে সিঁড়ির সামনে আসতে তিনি অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেন। নিলাম তাকে নিয়ে রুমে আসলে জিজ্ঞেস করেন, কি কেমন আছো নাজিয়া? আমি রিজওয়ান, তোমার চেক আপ করতে এসেছি। আচ্ছা, তোমার নাম কি সিঙ্গার নাজিয়া হাসানের নামানুসারে রাখা হয়েছে? নাজিয়া এটা শুনে ঘাড় নাড়ে। নিলাম বলে, আমি আশা করিনি নাজিয়া আপনার কথায় এত ভালো রেসপন্স করবে। কথাটা শুনে রিজওয়ানের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়। গম্ভীর হয়ে বলে, এক গ্লাস জল নিয়ে আসুন তো। নিলাম চলে যেতেই আশেপাশে সবকিছু পর্যবেক্ষণ করলে তার নজর পড়ে ডেস্কের সাইডে লেখা নামটার উপর। নামটা উচ্চারণ করতেই নাজিয়া চাদরের তলা থেকে হাতটা বের করে লাল রক্তবর্ণ চোখে রিজওয়ানের দিকে তাকায়। কথায় আছে, কারোর উপর ভর করা সেই আত্মা বা অশুভ শক্তির নাম যদি আগে জানতে পেরে উচ্চারণ করা যায়, তাহলে নাকি তারা কিছুটা দুর্বল হয়ে পড়ে, যার কারণে ঝাড়ফুঁক বা এক্সরসিজম করার সময় সবার আগে আত্মাকে তার নাম জিজ্ঞাসা করা হয়। রিজওয়ানের সন্দেহ এখানে বেড়ে যায়। শরীর খারাপের পর থেকে নাজিয়াকে নিলাম তার ঘরেই রেখেছিল। তো রিজওয়ান দরজা বন্ধ করে নাজিয়ার রুমে একা প্রবেশ করলে দেখে সামনের জানলাটা খোলা। পর্দা সরিয়ে বাইরে চোখ রাখলে নজর পড়ে একটা পরিত্যক্ত ভাঙা বাড়ির অংশে। নিলামকে জিজ্ঞেস করে, বাড়িটা কে থাকে? কোনটা? এই বাড়িটা? এ তো আমাদের আসার আগে থেকেই ফাঁকা অবস্থাতেই পড়ে আছে। যখন বাইরের ময়লা ফেলা জায়গাটা দিয়ে খুব গন্ধ বের হয়, তখন আমরা এই রাস্তাটাই শর্টকাটে ব্যবহার করি। রিজওয়ান জিজ্ঞেস করে, নাজিয়া এই রাস্তায় কোনোদিন গেছিল? উত্তর আসে, হ্যাঁ, সে তো বেশ কয়েকবার এদিকে গেছে। কথাটা শুনতে রিজওয়ান গম্ভীর হয়ে বলে, যত দ্রুত সম্ভব হাজবেন্ড আর নাজিয়াকে নিয়ে আমার ওখানে আসো। এবার তিনি একা সেখানে চেক করতে যান। অন্ধকারাচ্ছন্ন জায়গাটায় আসতে রিজওয়ান পচাগন্ধের সাথে কারোর উপস্থিতি অনুভব করে, আর ঠিক তখনই লক্ষ্য করে তার পিছনে দাঁড়িয়ে সেই বোরখা পরা মহিলা। পরের দিন তিনি গোপীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেন, ওই বাড়ির ব্যাপারে কি জানো? গোপী বলে, যতদূর শুনেছি আজ থেকে 15-20 বছর আগে বাড়িটায় একজন খুন হয়েছিল, তারপর থেকে বাড়িটা ফাঁকা। রিজওয়ান তাকে পাশের পুলিশ স্টেশন এবং এই এলাকায় যারা পুরনো প্রমোটার ছিল তাদের থেকে এই বাড়ি সম্পর্কিত তথ্য জোগাড় করতে বলে। পরের দিন অফিসে আসলে সুধাকর তাকে নাজিয়ার ব্যাপার থেকে দূরে থাকতে বলে, কারণ ওইসবের কারণে গোপীর প্রমোশন আটকে যাচ্ছিল। কিন্তু সে নিজের পরোয়া না করে ম্যানেজারের থেকে কয়েকদিনের ছুটি চেয়ে নেয়। একদিকে নিজের চাকরি আর একদিকে মিনি, দুটোই হাতছাড়া হতে চলেছে। গোপী নাম্বার জোগাড় করে একজন প্রমোটারের সাথে দেখা করলে সে জানায়, যতদূর আমি কাকার থেকে শুনেছি এই বাড়িটায় এক মহিলাকে তার স্বামী খুন করেছিল। মোহাম্মদ মির্তাজ নামের এক লোক এসে বলেছিল এটা নাকি তার বাড়ি, যেটা পরে তার ভাইকে দিয়েছিল। কিন্তু পুলিশ তাকে বাড়িতে ঢুকতে দেয়নি, যেহেতু মৃত্যুর পিছনে তার ভাইয়ের হাত ছিল। অবশেষে মির্তাজ গ্রামে ফিরে যায়। এইভাবে গোপী কিছু টাকা দিয়ে পুলিশ ও প্রমোটারের থেকে মির্তাজের গ্রামের ঠিকানা ও তাদের পরিবারের ছবি জোগাড় করে এবং সোজা দেখা করে রিজওয়ানের সাথে। তো ইনফরমেশন অনুযায়ী এই বাড়ির বাগানে একটা বড় গাছের সাথে বাঁধা অবস্থায় যে মহিলাটির লাশ পাওয়া গেছিল, সেই মহিলাটির নাম মাসুদা। পোস্টমর্টম করে জানা গেছিল তাকে মারতে মারতে এনে এই গাছের সাথে বেঁধে পেটে চাকু ঢুকিয়ে খুন করা হয়েছিল। এই ঘটনার 12 দিন পর পুলিশ তার বডি উদ্ধার করে কবর দেয়, কিন্তু কেউ একজন তার দেহ কবর থেকে চুরি করে নিয়ে যায়। এই বলে গোপী মাসুদা এবং তার হাজবেন্ড মোহাম্মদ খাজার ছবি দেখায়। রিজওয়ান যেটা সন্দেহ করেছিল সেটাই হয়, কারণ ছবিতে মাসুদার হাতে ছিল সেই ব্রেসলেট যেটা এখন রয়েছে নাজিয়ার হাতে। রিজওয়ান বলে, আমি এই মহিলাকেই তোমাদের ফ্ল্যাটের বাইরে পরিত্যক্ত জায়গাটায় দেখেছি, আর এটুকু আমি শিওর এই মাসুদা নাজিয়ার উপর ভর করেছে। গোপী প্রশ্ন করে, নাজিয়াই কেন? এর উত্তরে বলেন, কিছু আত্মা তাদের ইচ্ছে পূরণ বা প্রতিশোধ নেওয়ার জন্য এমন ব্যক্তিকে তাদের শিকার বানায় যারা মানসিকভাবে দুর্বল বা যাদের রাশ হালকা। তবে এখন অনেক দেরি হয়ে গেছে, তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেলেও মাসুদা তাদের ছাড়বে না। তখনই নিলাম আসলে রিজওয়ান জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি ব্রেসলেটটা নাজিয়াকে কিনে দিয়েছেন? নিলাম বলে, আমি না তো, ওর বন্ধু লক্ষ্মী ওকে দিয়েছে। রিজওয়ান জিজ্ঞাসা করে, আপনি কি ওটা নিজের চোখে দিতে দেখেছেন? উত্তর আসে, না, দেখিনি।
রিজওয়ান বলে ও আপনাকে মিথ্যে বলেছে। এই ব্রেসলেটের সাথে ভয়ানক খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে। সময় এলেই আমি এটা ওর হাত থেকে খুলে ফেলবো, কিন্তু কাজটা সহজ হবে না। নিজেকে প্রস্তুত রাখুন। বাড়ি এসে নীলাম নাদিয়াকে জল খাইয়ে দেয়। তাকে আপাতত বেঁধে রাখা হয়েছিল। নীলাম রান্নাঘরে দুধ চাপিয়ে গোপীকে সেখানে রেখে ভাড়ার ব্যাপারে কথা বলতে যায়। তখনই নাজিয়া বলে, এইরকম ভাবে আর কতদিন চলবে? আমি মায়ের উপর বোঝা হয়ে থাকতে চাই না। গোপী বলে, ছি, এ কি বলছো? কখনোই কোনো মেয়ে তার মায়ের উপর বোঝা হয় না। তুমি খুব দ্রুত সেরে উঠবে। এই বলে রান্নাঘরে যেতেই যাবে, আর তখনই নাজিয়া অদ্ভুত আওয়াজে বলে ওঠে, তাহলে তুই কেন আমার সাহায্য করছিস? কিছু বুঝে ওঠার আগেই রান্নাঘরে গ্যাস বন্ধ করতে আসলে পিছন থেকে নাজিয়া এসে তার উপর ছুরি দিয়ে অ্যাটাক করে। একটুর জন্য সে বেঁচে যায়, কারণ ছুরিটা গোপী ধরে ফেলেছিল। কোনো রকমে নাজিয়াকে ঠেলে দরজা বন্ধ করে বাইরে এসে অজ্ঞান হয়ে যায়। সেদিন সুধাকর তার সাথে দেখা করতে আসলে তাকে লাস্ট ওয়ার্নিং দেয়, নাজিয়ার ব্যাপার থেকে সে যদি সরে না আসে তাহলে গোপীর বাবা ও দাদাকে সব বলে দেবে। তাই নীলাম আসলে গোপী জানিয়ে দেয় আজকের পর সে তাদের কোনো সাহায্য করতে পারবে না, কারণ পীর বাবা বলেছেন তাদের নিজের রক্তের সম্পর্কে কাউকে দরকার। তাই তার এখন না থাকলেও হবে। এর উপর অফিসের অনেক কাজ পড়ে রয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না। কথাটা শুনতে নীলাম বলে, কোনো ব্যাপার নয়, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, বাকিটা না হয় আমি নিজেই সামলে নেব। গোপী মন থেকে না চাইলেও কথাগুলো বলে যেন নিজেকে দোষী মনে হচ্ছিল। সবকিছু জেনেও সে পাপ করছে। এরপর যত দিন যায় তত নাজিয়ার অবস্থা খারাপ হতে থাকে। নীলাম একা কিছুই করতে পারছিল না। সে কখনো তার হাজবেন্ডকে এই বিষয় জানাতেও চায় না, কারণ তার সাথে এমনিতেও সম্পর্ক ভালো নেই। চোখের সামনে নিরুপায় হয়ে নাজিয়াকে তিলে তিলে শেষ হতে দেখছে। এদিকে গোপীর মনটা ভালো ছিল না। অফিসের কাজ করছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে ঠিকই, কিন্তু মনটা নাজিয়ার দিকেই। অবস্থার অবনতি ঘটলে নাজিয়াকে রিজওয়ানের পজেস ব্যক্তিদের চিকিৎসা করার যে স্পেশাল জায়গা রয়েছে সেখানে এনে শিকলে বেঁধে রাখা হয়। অবশেষে থাকতে না পেরে গোপী বেরিয়ে পড়ে নাজিয়ার বাবা অর্থাৎ আব্দুল আজিমের সাথে দেখা করতে। তার সাথে প্রথম সাক্ষাতে নিজের পরিচয় দিয়ে সম্পূর্ণ ঘটনা জানালে আব্দুল বলে সে কোনো সাহায্য করতে পারবে না। গোপী অবাক হয়ে যায়, কোনো বাবা নিজের একমাত্র মেয়েকে বিপদের মুখে কিভাবে ঠেলে দিতে পারে। তাকে অনেক রিকোয়েস্ট করলে আব্দুল উল্টে তাকে শাসিয়ে বলে, একা সুন্দরী বউ, স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, তার উপর একটা সুন্দরী মেয়ে আছে, তাদের সাহায্য করছে কে? একটা অল্প বয়সী ছেলে। সম্পর্কটা কি প্রতিবেশী? শুনেও কেমন লাগছে। কথাটা শুনতেই গোপী প্রচন্ড রেগে তার গলা টিপে দেওয়ালে চিপে ধরে। বাড়ি ফেরার পথে সুধাকর তাকে অনেকবার বোঝায়, ফ্যামিলিকে জানিয়ে দেওয়ার পর্যন্ত ভয় দেখায়, কিন্তু গোপী বলে, যখন প্রতিদিন আমার সামনে একজন মা ও মেয়েকে অসহায় ভাবে কাঁদতে দেখি তখন নিজেকে আটকে রাখতে পারি না। রক্তের সম্পর্ক না হলেও মানবিকতা বোধ আমাকে চুপ থাকতে দেয় না। আর ছোট থেকে এটাই শিখে এসেছি, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াও, সেটা চেনা হোক বা অচেনা। পরের দিন সকালে গোপী বেরিয়ে পড়ে মাসুদার গ্রামের উদ্দেশ্যে। এবার এখান থেকে শুরু হয় আসল রহস্য। যাত্রাপথে রিজওয়ানের কথাগুলো মনে পড়ছিল। মাসুদা কে, তার পরিচয় কি, কোথা থেকে এসছে, কি রহস্য লুকিয়ে রেখেছে, তাকে কোথায় কবর দেওয়া হয়েছে, তাকে কে বা কেন কবর খুঁড়ে বের করেছিল, আর ওই ব্রেসলেটের কি সম্পর্ক, সবকিছুই আমাদের অজানা। পুলিশের থেকে যেটুকু ইনফরমেশন পেয়েছিল সেটার উপর ভিত্তি করে গোপী এসে পৌঁছয় চিত্তরে। ঠিকানায় পৌঁছে জিজ্ঞেস করে এখানে মিরতাজের বাড়ি কোনটা। লোকটা বলে, ও তুমিও জানা যায় এসছো। কথাটা শুনতে গোপী চমকে যায়। লোকটা বলে 1 মাস আগে হায়দ্রাবাদে ওর অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকেই বেচারা হসপিটালে ভর্তি ছিল, কিন্তু আজ সকালেই ও মারা গেছে। অর্থাৎ সেদিন মুখ থেকে রক্ত উঠে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই তার এই অবস্থা। গোপী যার উপর ভরসা করে এতদূর এলো সেই নাকি মারা গেছে। সাহায্যের শেষ আশাটুকু আর রইল না। তবুও পৌঁছে যায় মিরতাজের বাড়ি। একটু ডাকাডাকি করতেই একজন মহিলা এসে জিজ্ঞেস করে কি চাই। গোপী নমস্কার জানিয়ে বলে, আমার মোহাম্মদ খাজা এবং তার স্ত্রী মাসুদার ব্যাপারে কিছু ইনফরমেশন দরকার। মাসুদা? এই নামটা শুনতে মহিলাটি হকচকিয়ে ওঠে, থরথর করে কাঁপতে শুরু করে। তখনই একজনকে আদেশ দেয় গোপীকে বাড়ি থেকে বের করে দিতে। সে অনেক রিকোয়েস্ট করে যে আমি হায়দ্রাবাদ থেকে এক পরিবারকে বাঁচাতে এসেছি, ওনার একমাত্র মেয়ে নাজিয়া ভীষণ অসুস্থ, পীর বাবা বলেছেন তার উপর নাকি মাসুদা ভর করেছে, আপনারা দয়া করে সাহায্য করুন। তখনই গোপীর নজর যায় দেওয়ালে টাঙানো একটা ছবির উপর। এই সেম ছবি সে নাজিয়ার বাবার বাড়িতেও দেখেছে। এই ব্যাপারে আরো কিছু জিজ্ঞাসা করতেই যাবে, কিন্তু কোনো কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বেচারা গোপী আর কি করবে, বাড়ির সামনে দোকানটায় বসে অপেক্ষা করতে থাকে যদি কোনো সাহায্য আসে। রাত হলে মহিলাটি লক্ষ্য করে গোপী এখনো সেখানেই বসে আছে। এবার তার একটু দয়া হয়, ছেলেটা এত দূর থেকে এখানে এসেছে একটা পরিবারকে বাঁচাতে। অন্য কেউ হলে হয়তো এত কোনো অপমানিত বোধ করে চলে যেত, কিন্তু সে যায়নি। তিনি গোপীর জন্য চায় না, বলেন আমি তোমাকে সব বলবো, কিন্তু এটার উপর বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। আজ রাতে গ্রামের বাইরে পুকুরটার সামনে এসে দেখা করো। তিনি যেতেই যাবেন তখনই গোপী জিজ্ঞাসা করে, আপনাদের ঘরে যে মহিলাটির ছবি ছিল উনি কে? উত্তর আসে, মিরতাজের স্ত্রী। অর্থাৎ মিরতাজের স্ত্রীর সাথে নাজিয়ার বাবার কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে। মাঝরাতে পুকুর ধারে কিছুক্ষণ অপেক্ষা করার পর মহিলাটি এসে তাকে জঙ্গল পথে এক জায়গায় নিয়ে যায়। যাত্রাপথে তিনি বলতে থাকেন, মাসুদা পার্থিব এবং স্বর্গ কোনো জায়গা থেকে বিলং করে না। জঙ্গলে পোড়ো বাড়ির সামনে এসে তারা থেমে যায়। মহিলাটি বলে এই সেই জায়গা যেখানে মাসুদা কতজনকে যে মেরেছে তার কোনো ঠিক নেই। এটা শুনে গোপী অবাক হয়ে যায়, কারণ যতদূর সে জেনেছে মাসুদাকে তার স্বামী খুন করেছিল। মহিলাটি তাকে থামিয়ে বলে, ভুল জানো, তার স্বামী খুন করেনি, আর মাসুদা কোনো মানুষ নয়, মানুষরূপী শয়তান ছিল। বরং অন্যায় তার প্রতি নয়, অন্যায়টা হয়েছিল মিরতাজের পরিবারের উপর। গোপী বুঝে পায় না সে যেটা শুনছে সেটা কি আদৌ সত্যি। এইবার মহিলাটি বলতে শুরু করে তার ছোটবেলার কাহিনী। মিরতাজ আখ চাষ করতো আর সাথে ঘোড়া বিক্রির কারবার চালাতো। আমার মা বাবা মারা যাওয়ার পর মির চাচা আমার ছোট থেকে মানুষ করেছে। ওনার 3 ভাই ছিল, ফরদিন, খাজা এবং ফয়সাল। তাদের মধ্যে এত সুন্দর ভ্রাতৃত্ববোধ হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না। ফরদিন সকলের মধ্যে ভালো স্টুডেন্ট হওয়ার কারণে ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার সুযোগ পেলে চাচা সমস্ত ব্যবস্থা করে তাকে পড়ার জন্য শহরে পাঠিয়ে দেয়।
এর ঠিক 2 বছর পর ফারদিন গ্রামের বাড়িতে ফিরে এলো, কিন্তু এইবার সে একা নয় বরং সাথে এনেছিল তার বউ মাসুদাকে। আমরা কেউ জানতাম না সে কোথা থেকে এসেছে, কিন্তু যেদিন সে প্রথম আমাদের গ্রামে পা রাখে সবার আগে আমাদের পরিবারের একজন মারা যান। এবং একমাত্র আমি আর মীর চাচা কেন জানি না মাসুদাকে একদম সহ্য করতে পারতাম না। মনে হতো সে যেন লুকিয়ে কিছু একটা করছে, আর আমাদের সন্দেহ একদম সঠিক হয়, কারণ আমি মাসুদাকে দুজন লোকের থেকে একটা শিশিতে রক্ত নিতে দেখে ফেলি, আর সেটা চাচাকে সবার আগে জানাই। জঙ্গলের ধারে এক পুরনো বাড়িতে এসে ভয়ানক রকমের ব্ল্যাক ম্যাজিক করত। সে গ্রামে কেন এসেছিল জানি না, কিন্তু তার উদ্দেশ্য ছিল শয়তানের প্রতি বলি দেওয়া, এবং তার রিচুয়ালস গুলো ছিল ভয়ানক। সবার আগে গ্রামের মাটিতে সে কিছু একটা পুঁতে দেয়। মীর চাচা এই জিনিসটা ধরতে পেরেছিলেন। তিনি বুঝে গেছিলেন মাসুদা একজন ডাইনি। চাচা ভেবে পায় না ফারদিনকে এটা জানাবে কিনা। এর মাঝে চাচা একদিন লক্ষ্য করে মাসুদা তার দেওর অর্থাৎ ছোট ভাই খাজাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। চাচা সিদ্ধান্ত নেয় এটার বিহিত করতেই হবে, তাই সবার আগে খাজার সাথে এই ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু সে কোনো পাত্তাই দেয় না। মাসুদা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তার মনে এতটাই বিষিয়ে দিয়েছিল যে ঠিক ভুলের জ্ঞানবোধ ভুলে গেছিল। এর কিছুদিন পর সারা গ্রামে মড়ক লাগে। গ্রামবাসীরা এক অজানা রোগে মুখ থেকে রক্ত উঠে মারা যাচ্ছিল। গ্রামের মৌলবীরা অনেক চেষ্টা করেও এর কোনো বিহিত করতে পারেনি। এমন ভাবে এক রাতে আমি দুই ভাইকে জঙ্গলে যেতে দেখলে তাদের পিছু করি। সেদিন যা দেখিয়েছিলাম তা আমি কোনোদিনও ভুলবো না। চাচার বড় ভাই মাসুদার জন্য নিজের আপন ছোট ভাইকে পায়ে শিকল বেঁধে ঝুলিয়ে মেরে ফেলে। প্রচন্ড বৃষ্টির মধ্যে কোনো রকমে এসে মীর চাচাকে ব্যাপারটা জানায়। সেই রাতে ওনাকে আমি একা ছাড়িনি, সাইকেল চেপে বেরিয়ে পড়লাম ঘটনার উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে আমাদের উপর গাছ এসে পড়লে মীর চাচা আর আমি দুজনেই পড়ে যাই। তার পায়ে চোট লাগে এবং আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। তিনি কোনো রকমে সেখানে গিয়ে দেখলেন অনেক দেরি হয়ে গেছে। চাচা কখনো ভাবেনি মাসুদা তার পুরো পরিবারকে শেষ করে দেবে। নিজের হাতে ভাইয়ের মৃতদেহ নামিয়ে পাগলের মতো চিৎকার করে শপথ নিয়েছিল এর বদলা তিনি নিয়ে ছাড়বেন। পরের দিন থেকে সে প্রতিটা লোককে খুঁজে বের করে যারা মাসুদাকে সাহায্য করেছিল। নিজের সংসার ব্যবসা সব ছেড়ে প্রথম লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রতিশোধ। কিছুদিন এইভাবে চলার পর ওনার স্ত্রী ছেলেকে নিয়ে আলাদা হয়ে যায়। এরপর বেশ কয়েকটা বছর লেগে যায় মাসুদাকে খুঁজে বের করতে। মাসুদা শুধু খুন করতো না, বরং তাদের শয়তানের প্রতি উৎসর্গ করত। মাজারের এক মৌলবী চাচাকে বলেন মাসুদা তো জীবনে ঢুকে গেছে, তা যতক্ষণ না ইচ্ছে পূরণ হচ্ছে ততদিন তাকে থামানো যাবে না। তিনি চাচাকে মাজারের পবিত্র চাদর ও একটা মন্ত্রপুত কুকুরি দিয়ে বলেন এগুলো ছাড়া মাসুদাকে মারা অসম্ভব। মাত্র কয়েকদিনের মধ্যে কিছু সাহসী লোক এবং আমাকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে। মাসুদার ঠিকানা খুঁজে মনে সাহস নিয়ে তার বাড়িতে প্রবেশ করলে একে একে সবাই মুখ থেকে রক্ত উঠে মরতে থাকে। চাচা অনেক চেষ্টা করেন তাদের বাঁচাতে, কিন্তু অসফল হচ্ছিলেন। অবশেষে তিনি একাই মাজারের পবিত্র চাদর ও কুকুরিটা নিয়ে মাসুদাকে মারতে যায়। এর মধ্যে খাজাকে অবশ্য পাওয়া যায়নি, কিন্তু তিনি প্রথমবারের মতো সেদিন মাসুদার আসল রূপ দেখেছিলেন। তিনি সেই পবিত্র কাপড় জড়িয়ে মাসুদাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করেন। একটা মেয়ে মানুষের যে এত শক্তি হতে পারে সেটা কল্পনার বাইরে। তাবর তাবর লোকগুলোকে সে একাই ফেলে ফেলে দেয়। 5-6 জন মিলেও তাকে সামনে রাখা সম্ভব হচ্ছিল না। অসীম তার শক্তি। সে যখন আমায় মারতে আসে, চাচা পাশে পড়ে থাকা লাঠি দিয়ে তার হাতে আঘাত করলে ওর হাত থেকে ব্রেসলেট খুলে পড়ে যায়। কোনো রকমে সবাই গাছের সাথে বেঁধে চাচা অনেক চেষ্টা করে মাসুদার দোষ স্বীকার করাতে, কিন্তু তার মনের মধ্যে অপরাধ বোধ ও ভয় কোনোটাই ছিল না। চাচা চিৎকার করে জিজ্ঞেস করে, আর তখনই মাসুদা এমন এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ করতে শুরু করে যার ফলে আশেপাশে উপস্থিত প্রত্যেকের দম বন্ধ হয়ে মুখ ও নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। চাচা যখন দেখে আমার উপরে প্রভাব পড়ছে, তখন তিনি আর দেরি না করে সেই কুকুরি মাসুদার পেটে ঢুকিয়ে তাকে কুপিয়ে খুন করে। গোঙানির মধ্যেও চলতে থাকে মন্ত্রোচ্চারণ। আর এখানে আমরা লক্ষ্য করি মাসুদার পেট থেকে বেরোনো রক্ত গড়িয়ে গিয়ে লাগে ব্রেসলেটের উপর। রক্তে সেটা ঢাকা পড়ে যায়। ঠিক 12 দিন পর পুলিশরা সেখানে আসলে তার বডি উদ্ধার করে কবরস্থ করে। কিন্তু তার মৃত্যুর পরেও চাচা শান্তি পায় না। খাজা তার প্রেমে এতটাই পাগল ছিল যে যেমন করেই হোক মাসুদাকে জীবিত করে তোলার জন্য উঠে পড়ে লাগে। যার ফলস্বরূপ পুলিশরা তাকে যেখানে কবর দিয়েছিল সেখান থেকে মাসুদার শরীর বের করে ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে, যেটা সে মাসুদার থেকে কিছুটা হলেও শিখেছিল। কিন্তু এই বিষয়ে অর্ধেক জ্ঞান তাকে বিপদের দিকে ঠেলে দেয়, যার ফলে খাজা মারা যায়। প্রাণ যাওয়ার আগে সে চাচাকে বলে গেছিল মাসুদার বডি কোথায় আছে। পবিত্র মিনারে নামাজ পড়ে চাচা জঙ্গলের মাঝে এক জায়গায় মাসুদাকে কবর দেয়। এই বলে মহিলাটি থামে। তিনি বলেন, আমি নার্গিস, সেই রাতের একমাত্র বেঁচে থাকা প্রত্যক্ষদর্শী। গোপী বাকরুদ্ধ হয়ে যায়। নার্গিস বলে মাসুদা যখন জীবিত ছিল তখন তাকে মারতে মীর চাচা পর্যন্ত হিমশিম খেয়েছিলেন, কিন্তু তিনি বেঁচে নেই। তার উপর মাসুদা এখন শয়তানে পরিণত হয়েছে, তাহলে তাকে প্রতিরোধের উপায় কি? তারা জঙ্গলের মাঝে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ঠিক সামনের পরিত্যক্ত জায়গাটার ভেতর এক গুহায় মীর চাচা মাজারের চাদরটা লুকিয়ে দিয়ে গেছেন। সেখানে ঢুকে 10 পা হেঁটে ডান দিকে গেলে একটা জায়গায় সেগুলো পাবে, আর সেখানে গোপীকেই যেতে হবে। কিন্তু ভুল করেও সে যেন বাঁ দিকে না যায়, কারণ মাসুদা সেখানে ব্ল্যাক ম্যাজিক করত। বেচারা গোপী সেখানে একা প্রবেশ করে। জায়গাটা ফাঁকা হলেও মাসুদা যেন তার উপস্থিতির জানান দিচ্ছিল। নির্দেশ অনুযায়ী ঠিক জায়গায় এসে পৌঁছলে কয়েকটা পাথরের তলায় গোপী চাদরটা খুঁজে পায়। কোনো রকম প্রবলেম ছাড়া সেখান থেকে বেরিয়ে আসতেই যাবে, আর তখনই গোপী কি একটা ভেবে বাঁ দিকে এগিয়ে যায়। এক ঠান্ডা শীতল হাওয়া যেন তাকে বলছে, এদিকে এদিকে। হিপনোটাইজের মতো গোপী এগিয়ে চলে। ধীরে ধীরে ডান দিকে চোখ ফেরালেই দেখে দূরে দাঁড়িয়ে রয়েছে মাসুদা। মুখের সামনে বড় বড় চুলগুলো ঝুলছে, গায়ের অর্ধেক জায়গায় মাংস নেই। এ কি ভয়ানক দৃশ্য! গোপী কোনো রকমে সেখান থেকে পালাতে গেলে দেখে সামনে একটা মৃতদেহ ঝুলছে। মনের মধ্যে সাহস জুগিয়ে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে নার্গিসের কাছে এসে অজ্ঞান হয়ে যায়।
পরের দিন রিজওয়ানের কাছে কল আসলে তিনি গোপীকে নিয়ে বেরিয়ে পড়েন জঙ্গল পথে, সাথে ছিল নার্গিস। জঙ্গলের ঠিক মাঝামাঝি একটা জায়গায় এসে তারা খুঁজে পায় মাসুদার কবর। পুরো কবর ঘিরে রয়েছে ছত্রাকের মেলা, কিলবিল করছে পোকা, যা কোনো শুভ ইঙ্গিত নয়। সেদিন বাড়ি এসে সবার আগে গোপী নিলামের সাথে দেখা করে জানায় রিজওয়ান বাবা যেসব জিনিসগুলো নিতে বলেছেন সেগুলো নিয়ে রেডি হতে, আর বেশি দেরি করা যাবে না। সব গুছিয়ে গোপী তার সাথে পরিচয় করায় নার্গিসের। ঘটনাস্থলে বেরোনোর আগে রিজওয়ান বাবা তাদের কয়েকটা নিয়ম অবশ্যই মানতে বলেন। প্রথমত, ঠিক রাত 2টোর সময় গোপীকে মাসুদার কবর খুঁড়ে তার শরীরের উপর মাজারের সেই চাদরটা বিছিয়ে দিতে হবে। এই সময় কিছুটা হলেও মাসুদার ক্ষমতা কমে যাবে, আর ঠিক তখনই আমাদের নাজিয়ার হাত থেকে ব্রেসলেটটা খুলতে হবে। আমাদের প্রত্যেককে খুব সময় মেনে সতর্ক হয়ে কাজটা করতে হবে। যদি একটু এদিক ওদিক হয় তাহলে মাসুদা আমাদের মেরে ফেলবে। রাতে জঙ্গলে যাওয়ার আগে নার্গিস গোপীর হাতে সে কুকরিটা দিয়ে বলে, এটার সাহায্যে চাচা মাসুদাকে মেরেছিল। তোমার মধ্যে চাচার মতো উইল পাওয়ার রয়েছে, আমি বিশ্বাস করি তুমি পারবে। কিন্তু এর মাঝে গোপী চালাকি করে কাউকে না বলে নিলামের হাজবেন্ডকে 50,000 টাকা লোভ দেখিয়ে নিয়ে আসে। নিলাম একটু হলেও বুঝতে পারে নিশ্চয়ই গোপীর হাত রয়েছে, কারণ সে তার বরকে হাড়ে হাড়ে চেনে। জঙ্গল পথে যাওয়ার সময় অঝরে বৃষ্টি নামে, আলোর বিন্দু মাত্র রেশ নেই, যেটুকু দেখা যাচ্ছে গাড়ির হেডলাইটের আলোয়। গাড়ি বেশ জোরেই যাচ্ছিল, কিন্তু তখনই গাড়ির সামনে হঠাৎ মাসুদার এক ঝলক দেখতে পেয়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু খুব ভাগ্যের জোরে তাদের কোনো ক্ষতি হয় না। এরপর আরো কিছুটা ড্রাইভ করে তারা জঙ্গলে পৌঁছায়। মাথায় একটাই কথা ঘুরছে, পাক্কা 2টোর সময় কবরের উপর চাদর বিছিয়ে সেটাকে বন্ধ করতে হবে। রিজওয়ান বাবা বলেছেন মাসুদা কিন্তু তোমাদের এই সময় পিছু নেবে, সে অনেক চেষ্টা করবে তোমাদের পথভ্রষ্ট ও হ্যালুসিনেট করতে, কিন্তু তোমরা লক্ষ্য স্থির রেখো, তার কোনো কথায় কান দেবে না, আর যদি দিয়েছো তাহলে নাজিয়া কিন্তু বাঁচবে না। রিজওয়ান বাবা গোপীকে একটা কথা বলেছিল, আজ রাতটা তুমি যদি সামলে নিতে পারো তাহলে আমি বলছি তুমি জীবনে আর কোনোদিনও ভয় পাবে না। এবার নিলাম আর গোপী মাসুদার কবরের সামনে আসতেই নাজিয়া জেগে ওঠে। তাকে সামলানোর দায়িত্ব ছিল নার্গিস, আলাউদ্দিন, তাদের সাগরে ও নাজিয়ার বাবা। যেহেতু রিচুয়ালসের জন্য দুজন রক্তের সম্পর্কের লোক প্রয়োজন, তাই নাজিয়ার বাবাকে আনা হয়েছে। এদিকে ওরা কবর ফুটতে শুরু করলে গোপী শুনতে পায় পিছনে জঙ্গলে কেউ যেন কাঁদছে। নিলামকে জিজ্ঞেস করলে বলে, কই কে কাঁদছে? কেউ নয় তো। এবার নার্গিসকে দেখে নাজিয়ার ভিতরে থাকা মাসুদা বলে ওঠে, কিরে এখন আরেকটা চোখ ঠিক আছে দেখছি। আলাউদ্দিন রিচুয়ালস শুরু করতেই নাজিয়া চিৎকার করতে শুরু করে। তার এই অবস্থা দেখে আব্দুল এখানে থাকার জন্য 2 লাখ টাকার ডিমান্ড করে। নার্গিস অবাক হয়ে জিজ্ঞেস করে, সে তোমার মেয়ে, তুমি থাকবে না? আব্দুল বলে, টাকা দিলে আমি থাকতে রাজি। এবার যেহেতু এখন কিছুই করার নেই, তাই তারা টাকা দিতে রাজি হয়ে যায়। এদিকে অনেকটা কবর খুঁড়ে ফেললে অবশেষে গোপী মাসুদার বডি খুঁজে পায়। সময়ের সাথে সেটা এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তখনই চারিদিক থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে থাকে। গোপী নিলামকে চাদরটা আনতে বললে একটু এগোতেই হঠাৎ উল্টে পড়ে যায়। কবরের ভিতর থেকে গোপী জিজ্ঞেস করে, কি হলো নিলাম আন্টি, সব ঠিক আছে তো? কিন্তু কোনো উত্তর আসে না। কি হয়েছে দেখার জন্য উপরে উঠতেই যাবে, আর তখনই পা হড়কে গোপী পড়ে যায়। মাথাটা গিয়ে লাগে মাসুদার খুলির উপর। নিজেকে কোনো রকমের সামলে উপরে উঠে আসলে দেখে কেউ তার পা শিকলে বেঁধে কবরের দিকে টানছে। গোপী চেঁচিয়ে ওঠে নিজেকে বাঁচানোর জন্য। তখনই নিলামের আওয়াজ শুনে সম্বিত ফিরলে দেখে কোথাও কোনো শিকল নেই, কিন্তু সে নিজের চোখেই এগুলো ঘটতে দেখেছে। বিশ্বাস করানোর জন্য নিলামকে বলতে ঘাড় ঘোরাতেই দেখে পাশে কেউ নেই। শুনতে পায় দূর থেকে কাদের আওয়াজ আসছে, সেটা লক্ষ্য করে এগোতেই কারা যেন ছুটে আসে মারার জন্য। গোপী ভয় পালাতে গেলে দেখে পায়ে শিকল বাঁধা। মুহূর্তের মধ্যে দেখতে পায় এইসব অদ্ভুত ভিশন। তখনই একটা ডালের খোঁচা এসে লাগে। নিলাম ডাকছে, গোপী, ও গোপী। জ্ঞান ফিরলে দেখে সে এখনো কবরের মধ্যেই শুয়ে। তার মানে সে এতক্ষণ স্বপ্নের মধ্যে ছিল, যেটা সবটাই মাসুদার ছল। দ্রুত উঠে মাজারের চাদর চাইলে নিলাম খেয়াল করে চাদরটা নেই। গোপী সেটা খুঁজতে গেলে অজান্তেই পকেট থেকে কুকরিটা পড়ে যায়। ইতিমধ্যে ঘড়িতে অলরেডি 2টো বেজে গেছে, কিন্তু চাদর এখনো দেওয়া হয়নি। আলাউদ্দিন কিছু না জেনে ব্রেসলেট খুলতে গেলে এক ঝটকায় ছিটকে পড়ে যায়। নার্গিস বুঝে যায় মাসুদা পূর্ণ শক্তি লাভ করেছে। ইতিমধ্যে বাইরে রোগীদের চিৎকার শুনে সবাই চেক করতে গেলে দেখে সবই ঠিক আছে। আসলে এটা ছিল মাসুদার প্ল্যান। তারা ফিরে এসে দেখে নাজিয়া এখন মুক্ত। ওদের মধ্যে একজন হাতে কুড়ুল নিয়ে নাজিয়ার পিছনে যায় তাকে মারতে। নাজিয়া তাকে নিয়ে বাইরে আসলে উঠোনের মাঝের মূর্তিটার সাথে লাগানো লোহার শিকল তার পায়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মেরে ফেলে। ইতিমধ্যে বৃষ্টি নামে। জঙ্গলের মাঝে চাদরটা খুঁজে পাওয়া আরো দুষ্কর হয়ে ওঠে। লক্ষ্য করে প্রচন্ড হাওয়ার কারণে সেটা গাছের একদম উপরের ডালে আটকে রয়েছে। গোপী সেটা নিতে উপরে উঠলে চাদরটা পেয়ে গেলেও পা পিছলে নিচে পড়ে যায়। ব্যথায় কোঁকিয়ে ওঠে গোপী। এদিকে মাসুদা এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার ক্ষমতা এতটাই বেড়ে গেছে যে নাজিয়াকে কন্ট্রোলের সাথে গোপীদের হন্ট করছে। মাসুদা আব্দুলকে রীতিমতো ভয় দেখিয়ে বিভ্রান্ত করতে থাকে, আর অবশেষে কুড়ুল দিয়ে কুপিয়ে তাকে খুন করে আলাউদ্দিন এবং নার্গিসের পিছু নেয়। এদিকে চাদরটা নিয়ে গোপী কবরে যাওয়ার পথে হঠাৎ শুনতে পায় জঙ্গলের ভিতর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। তবুও মনে সাহস নিয়ে সামনে এগোতেই পথ আটকে দাঁড়ায় মাসুদা। হাওয়ায় তার শরীর ভাসছে, পচা গন্ধটা বাতাস ভারী করে তুলবে। রিজওয়ান বাবা মাসুদাকে আটকানোর জন্য ক্রমাগত নামাজ পড়ে চলেছে, কিন্তু তার প্রভাব এতটাই বেশি যে কুড়ুল নিয়ে নার্গিসকে মারতে কেটে যায়। আলাউদ্দিন তাকে কোন রকমে বাঁচিয়ে নিলে নাজিয়া ক্রমাগত শিকলে আঘাত করতে থাকে। ইতিমধ্যে মনে সাহস জুগিয়ে গোপী কবরে নেমে পবিত্র চাদর মাসুদার কঙ্কালের উপর দিতে যাওয়ার আগেই পিছনে আগমন ঘটে মাসুদা। এতক্ষণে ভয়াবহতা সমস্ত সীমা ছাড়িয়ে যায়। গোপী ঠক ঠক করে কাঁপছে, তবুও কোনো রকমের চাদরটা তার উপর দিতে গেলে সেটা পিছনের গাছের শিকড়ের সাথে আটকে যায়। আর এই সুযোগে মাসুদা তার গলা টিপে ধরে, এক ঝটকায় কবর থেকে ছুঁড়ে ফেলে দেয়। ততক্ষণে নাজিয়াও শিকল ভেঙে ফেলেছে, পুরুলটা নিয়ে মারতে এগিয়ে আসছে। এদিকে মাসুদা সর্বশক্তি দিয়ে গোপীকে মারছে। কাদা জলের মধ্যে ফেলে মাথা পা দিয়ে টিপে ধরে। তার সমস্ত শক্তি এমন ভাবে এসে পড়ছে যেন এক্ষুনি গোপীর মাথা ফেটে যাবে। কোন রকমের হাত পা ঝটকাতে গিয়ে জলের মধ্যে খুঁজে পায় মীর চাচা সেই পুকুরি। প্রাণপণে সেটা বসিয়ে দেয় মাসুদার পায়ে। এর প্রভাবে মাসুদাও থেমে যায়। এই সুযোগ একটু হলেও তাকে কাবু করা গেছে।
নিজেকে কোনো রকমে সামলে মন্ত্রপ্রুত কুপড়ি বসিয়ে দেয় মাসুদার বুকে। ভয়ঙ্কর আওয়াজে চারিদিক কেঁপে ওঠে। গোপীর মধ্যে এখন আলাদা শক্তি কাজ করছে, যেন মীর চাচার আশীর্বাদ তাকে বলছে, যা গোপী, এক্ষুনি মেরে ফেলে এই শয়তানকে। মন্ত্রপুত কুকলির প্রভাবে যত মাসুদার শরীর শেষ হচ্ছে, ততই নাজিয়া ছটফট করে তার প্রভাব থেকে মুক্তি পেতে থাকে। নার্গিস এই সুযোগে ব্রেসলেটটা হাত থেকে খুলে ফেলতেই নাজিয়া সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায়, অর্থাৎ মাসুদা আর নেই। কিন্তু গোপী এখনো ঘোরের মধ্যে রয়েছে। নিলাম ছুটে এসে তাকে ডাকলে গোপী জ্ঞান হারায়। এরপর চোখ খুলে হসপিটালে। গোপী এখনো বাচ্চাদের মতো কেঁপে চলেছে। ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে কোনো রকমে ঘুম পাড়ায়। বাইরে বসে থাকা রিজওয়ান নিলামকে বলে, রিচুয়ালস কমপ্লিট করতে দুজন রক্তের সম্পর্কের লোক দরকার। কিন্তু আমি কখনো ভাবিনি গোপী সবকিছুর ঊর্ধ্বে এসে নিজেকে এতটা বিপদের দিকে ঠেলে দিয়ে একটা পরিবারকে বাঁচাতে পারে। আসলে তোমরা দুজনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলে নাজিয়াকে বাঁচানোর জন্য, আর দেখো সে এখন সম্পূর্ণ সুস্থ। এই বুড়ো বয়সে এসে আমি যেটুকু বুঝলাম, রক্তের সম্পর্কে সবকিছু হয় না। মানবিকতা বোধ এবং বিপদের সময় অচেনা মানুষটার পাশে দাঁড়ানোই আসল। পরিবার, পরিজন, ভাই বোন সবকিছুর ঊর্ধ্বে এটা মনে রাখবেন, আমরা মানুষ। ইতিমধ্যে নার্গিসরাও সবাইকে বিদায় জানিয়ে গ্রামে ফিরে যায়। যাওয়ার সময় আলাউদ্দিন রিজওয়ান বাবাকে প্রশ্ন করে, আচ্ছা, পরবর্তী সময় গোপী যে বিপদের সম্মুখীন হতে চলেছে, সে ওটার মোকাবিলা কিভাবে করবে? কারণ আপনি একদিন বলেছিলেন পূর্ব ঘটনা খুঁড়ে তুললে ভবিষ্যতে এর প্রভাব খুব একটা ভালো হয় না। কথাটা শুনতেই রিজওয়ানের মুখ গম্ভীর হয়ে আসে। সময় কিছুদিন কেটে যায়। ফ্ল্যাটের নরম বিছানায় এখন গোপী আর মিনি শুয়ে আছে। তাদের সব সমস্যা মিটে গেছে, কারণ সে মিনিকে অল্পের উপর দিয়ে নাজিয়ার ব্যাপারে কিছুটা বুঝিয়ে দিয়েছে। মিনি জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি সবাইকে বলনি কেন যে আব্দুল মানে নাজিয়ার বাবা মীর তাজের ছেলে? গোপী বলে, এমন মানুষের ব্যাপারে কেউ কিছু জানতে চায় যে কিনা নিজের মেয়েকে ভালোবাসে না, তার মৃত্যু কামনা করে? তখনই বিড়াল ডেকে উঠলে দুজন চমকে যায়। মিনি জিজ্ঞেস করে, আচ্ছা, মাসুদার কি হলো? রিজওয়ান বাবা বলেছেন ওর ব্যাপারে না জানাই ভালো। কথাটা বলে গোপী চুপ করে যায়। মিনি বলে, দাঁড়াও, জল নিয়ে আসি, বোতলটা শেষ হয়ে গেছে। কিন্তু রান্নাঘরে যাওয়ার আগে সামনের ঘরটায় ঢুকতে মিনি ভয়ঙ্কর ভাবে চেঁচিয়ে ওঠে। সে একভাবে অন্ধকার ঘরটার দিকে তাকিয়ে। গোপী জিজ্ঞেস করে, কি হয়েছে? ওইরকম করে কি দেখছো? আমায় ভয় দেখানোর চেষ্টা কিন্তু বৃথা, কারণ আমি এখন অনেক সাহসী হয়ে গেছি। কিন্তু মিনি তখনও কাঁপছে। ভয় ধরা গলায় বলে ওঠে, গোপী, ওখানে মেঝের উপর চুল খুলে কেউ যেন বসে আছে। গোপী কথাটা বিশ্বাস করে না। সাহস নিয়ে সামনের অন্ধকার ঘরটার দিকে এগোয়। খোলা দরজার উপরে যেন কারো নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। আর তখনই দরজাটা আলতো করে বন্ধ হয়ে আসে, আর সাথে